লালমাটিয়া মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীদের রসায়ন ক্লাসে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে ক্লাস শুরু করব। তার আগে প্রতিদিনের মতোই আমি চেষ্টা করি যে আগের দিনে আমরা কি পড়লাম সেটা একটু দেখে আসি, যাতে একটা ধারাবাহিকতা বজায় থাকে এবং তোমরাও যখন বাসায় পড়বে বইতে এই বিষয়গুলো খেয়াল করবে যে স্যার কোনটির পরে কোন অংশটি পড়িয়েছে। অনেক সময় আমরা দেখা যায় একটি অংশ পরে আছে কিন্তু সেটা আগে পড়িয়ে নেই। বিষয় বোঝার সুবিধার্থে অনেক সময় এই সমস্ত টপিক গুলা চেঞ্জ করতে হয়। তা আমরা আজকে কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। তার আগে চলো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো এখন আমরা চলে যাচ্ছি যে গত ক্লাসে যে অংশটুকুন পড়েছি সেখানকার একটু রিভাইজ করে আসি। তো আশা করছি তোমরা এখন গত ক্লাসের অংশটি দেখতে পাচ্ছ। গত ক্লাসে আমরা শেষ করেছিলাম বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা বা ত্রুটি দিয়ে। মনে আছে তোমাদের? জি স্যার। জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। বোর পরমাণু মডেল আমাদের রসায়নের অনেক বড় অবদান, কিন্তু তারপরেও আমরা এইভাবে বলেছি যে যখন ত্রুটি বা সীমাবদ্ধতা বা লিমিটেশন যেটাই বলি যখন আমরা করব তখন দেখতে হবে যে এই মডেলটা দ্বারা কোন কাজটি করা যায় না, বা অন্য কোনো কিছুর সাথে তুলনা করে বলতে হবে যে এটি এই মতবাদের সাথে সামঞ্জস্য নয়। এ ধরনেরই হচ্ছে ত্রুটি বা সীমাবদ্ধতা। বোর পরমাণু মডেল কি বর্ণালী ব্যাখ্যা করতে পারে? স্যার এক ইলেকট্রন বিশিষ্ট বর্ণালী ব্যাখ্যা করতে পারে। থ্যাংক ইউ। তার মানে হলো বোর পরমাণু মডেল বর্ণালী ব্যাখ্যা করতে পারে, এটা ঠিক। কিন্তু যদি আবার অনেক ইলেকট্রন হয়ে যায়, যদি বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হয়, তখন এই মডেল দ্বারা বর্ণালীটি আর ব্যাখ্যা করা যায় না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম। স্যার। যারা ক্লাসে যুক্ত হচ্ছ পরে এসে, তাদের জন্য বলছি যে আমরা ক্লাসটি যখন শুরু করি তখন প্রথমেই সালাম, শুভেচ্ছা, কুশলাদি বিনিময় করে ক্লাস শুরু করেছি। তো কেউ যদি জয়েন করার পরে নিশ্চয় আমার কণ্ঠ শুনতে পাও। যদি দেখো যে আমি কোনো জি স্যার। বিষয় নিয়ে আলোচনা রত রয়েছি, তখন তোমরা চুপচাপ সেটি শুরু করবে। কারণ সালাম যদি কেউ দেয় আর সালামের উত্তর যদি না নেওয়া হয় তাহলে সেটাও তো খারাপ, তাই না? তো তোমরা যেহেতু ক্লাসের শুরুতেই সালাম কুশলাদি বিনিময় হয়ে গেছে, তো তোমরা এখানে জয়েন করার অর্থই হলো যে তোমাদের পক্ষ থেকে তো সালাম বা অন্যান্য যে ওগুলা তো হয়েছে। সেই জন্য আহ একেবারে জনে 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 প্রত্যেককে 5 মিনিট পরে জয়েন করছো যারা, সবাইকে এরকম না বললেও চলবে। কারণ এখানে তো এই কুশলাদি বিনিময় হয়েছে, মানে এটা আমরা মানে ভালোভাবেই শুরু করেছি। তো এই জন্য যখন দেখবে যে স্যার এমনি নর্মাল কথাবার্তা বলছে, ক্যাজুয়াল কথাবার্তা বলছে, তখন সালাম দিতে পারো। কিন্তু যদি কোনো বিষয় নিয়ে আলোচনা করি তখন তোমরা এসে চুপচাপ ক্লাসে যুক্ত হয়ে পড়বে আর কি।
আর সালাম দিলে আসলে সালাম নিতে হবে, না নিলে এটা কিন্তু পাপ হবে, তাই না? তাই তুমি তোমার জি স্যার। উপস্থিত বুদ্ধি দিয়ে যদি মনে হয় যে এখন সালাম দিলে কোনো সমস্যা নেই, তাহলে সালাম দিবে। আর যদি দেখো যে না, এখন সবাই ক্লাসে মত্ত রয়েছে, শুনছে মনোযোগ দিয়ে, তখন তুমিও চুপচাপ ক্লাস শুরু করে দিবে। তো বোর পরমাণু মডেলের ত্রুটি সীমাবদ্ধতা স্যার নাম্বার, হ্যাঁ বলো। স্যার প্রশ্ন ছিল স্যার একটা ইলেকট্রনের নিউক্লিয়াসে পতিত হওয়ার জন্য সর্বনিম্ন কক্ষপথই কেন প্রয়োজন? ওটা তো চাইলেই পড়ে যেতে পারে। বুঝতে পারিনি। ইলেকট্রন একটা ইলেকট্রনের নিউক্লিয়াসে পতিত হওয়ার জন্য স্যার সর্বনিম্ন কক্ষপথের পরেও আরো একটা কক্ষপথের কেন প্রয়োজন? সর্বনিম্ন কক্ষপথের পরে আরো একটা কক্ষপথের কেন কেন প্রয়োজন আছে? আসলে হচ্ছে যে এখানে কক্ষপথ বলে তো মানে এরকম করে দাগ দিয়ে দিয়ে কোনো কিছু নেই, যে এরকম বৃত্তাকার 1 2 এরকম করে দাগ নেই। এটা আসলে দূরত্ব বোঝায়। নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বটা বোঝাচ্ছে, আস্তে 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 নিউক্লিয়াস থেকে দূরে সরে যাচ্ছে। তো প্রথম যে কক্ষপথটা আছে সেই কক্ষপথটা নিশ্চয় নিউক্লিয়াসের মধ্যে নাই, নিউক্লিয়াস থেকে যথাসম্ভব দূরত্বেই সে অবস্থান করছে। কথা কি বোঝা গেল? যে প্রথম যে কক্ষপথটা আমরা হ্যাঁ কাউন্ট স্যার। মনে করছি যে মাঝখানে নিউক্লিয়াস, তো একটা কক্ষপথ তো আমরা নিশ্চয়ই একেবারে নিউক্লিয়াসের মধ্যে থেকে শুরু করছি না, একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটা কক্ষপথ শুরু হচ্ছে। আর ইলেকট্রন গুলো যত দূরে যাচ্ছে এটাকে মনে করছে এক একটা কক্ষপথ। এরকম তো বৃত্তাকার কোনো দাগ সেখানে নেই, ইলেকট্রন গুলো এভাবে ঘুরছে, এভাবে অবস্থান করছে। তো এখন যদি নিউক্লিয়াসে যেতে হয় তাহলে এখানে থাকলে তো নিউক্লিয়াসে যেতে পারছে না। এখানে কি এই প্রথম কক্ষপথ কি নিউক্লিয়াসের মধ্যে পড়ছে? মানে স্যার এনার্জির জন্য মেনলি পারে না, তাই কি? হ্যাঁ, যত এখান থেকে যত দূরে সরে যাবে আস্তে আস্তে তো শক্তির পরিবর্তন হবে। শক্তি স্তর বলছি না, প্রথম শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর, তাহলে সে প্রথম শক্তি স্তরটাও তো নিউক্লিয়াস থেকে যথাসম্ভব কিছুটা দূরত্বেই রয়েছে। মানে স্যার এনার্জি ব্যাপারটা বলতে চাচ্ছিলাম কি, ওর তো শক্তি বিকিরণ করলে তবেই যেতে পারবে। মানে এই স্টেটের পর ইলেকট্রন কি মানে আর বিকিরণ করতে পারে না শক্তি, এর জন্যই কি যেতে পারে না? মানে তখন আর সেটা এক্সিস্ট করছে না আর কি, যে সে যদি নিউক্লিয়াসে তো থাকতে পারছে না, ইলেকট্রন তো থাকবে নিউক্লিয়াসের বাইরে। ইলেকট্রন তো নিউক্লিয়াসের বাইরে অবস্থান করবে, তো না বাইরে, সে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। এরপরে আমরা বর্ণালীতে সূক্ষ্ম রেখার সৃষ্টি, তো এটা সম্পর্কে আমরা কি আলোচনা করেছি? সূক্ষ্ম রেখাটা বলতে কি বোঝাচ্ছে? জি স্যার, জি স্যার। হ্যাঁ, যে একটি ইলেকট্রন যদি নেমে আসে এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে, তাহলে একটি রেখা হওয়ার কথা, কিন্তু তার আশেপাশে যে যে অসংখ্য রেখা থাকতে পারে বা উচ্চ ক্ষমতা সম্পন্ন মেশিনে সেটি দেখা যায় বর্ণালী মাপক যন্ত্রে। তার কারণ হিসেবে আমরা পরবর্তীকালে জেনেছি যে যুগলায়ন প্রভাব হতে পারে, তারপরে জিম্যান প্রভাব হতে পারে, আরেকটা কি প্রভাব হতে পারে? ট্রাক প্রভাব স্যার। প্রভাব। আচ্ছা, তাহলে এমসিকিউ তে কিন্তু আসে যে অ্যাডমিশনে যে জিমেন প্রভাবটা আসলে কিসের প্রভাব? চৌম্বকীয় ক্ষেত্রের। চৌম্বকীয় ক্ষেত্রের প্রভাব আর কি। তো এই চৌম্বকীয় ক্ষেত্র প্যাশন, তারপরে ব্রাক, এ ধরনের যে, তারপরে হলো জিম্যান, তারপরে স্টার্ক, এই প্রভাবগুলা তোমাদের ক্ষেত্রে বোঝানো মুশকিল এই কারণে যে আমি অনার্স চতুর্থ বর্ষের এই বর্ণালীর ক্লাসই আমি ক্ষেত্রে বলা হয় কেন স্যার? কারণ চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটাকে মানে বিজ্ঞানী জিমেন আবিষ্কার করেছেন, তার নাম অনুসারে কি জিমেন বলা হয়? হ্যাঁ, জি স্যার। এই চৌম্বকীয় ক্ষেত্রের প্রভাবে এটি ঘটে, তার জন্য। এটা হলো জিম্যান প্রভাব নিয়ে বা স্টার্ক প্রভাব নিয়ে এখানে কিছুই বলা যাবে না, কারণ এটা হলো অনার্স চতুর্থ বর্ষের যে টপিক, সেই টপিকটা তোমাদেরকে যদি আমি শুধু একটা লাইনও বলি, একটা লাইন থেকে তখন আরো প্রশ্নের উদ্ভব হবে। আসলে পুরো টপিকটা নিয়ে
একটা দুইটা না, অসংখ্য ক্লাস করলে তবে বোঝা যেতে পারে আর কি যুগলায়ন কি, তারপরে জিম্যান প্রভাব কি। এই শব্দগুলা হচ্ছে যেগুলা সিলেবাস ভিত্তিক বই সেগুলাতে ছিলই না, কিন্তু এখন আমাদের প্রত্যেকটা বই হয়েছে যে তোমাদের বইয়ের প্রথমেই লেখা আছে দেখবা যে অনুমোদিত বইয়ের বর্ধিত সংস্করণ, তাই লেখা আছে অনুমোদিত বইয়ের বর্ধিত সংস্করণ। অর্থাৎ বাংলাদেশের যে যারা শিডিউল প্রণয়ন করে বা সিলেবাস প্রণয়ন করে যে প্রতিষ্ঠান, তারা যে সিলেবাসটি দিয়েছে সেই সিলেবাসের বাইরেও প্রচুর টপিক এখানে রয়েছে, তার জন্য লেখা আছে অনুমোদিত বইয়ের বর্ধিত সংস্করণ। যাই হোক, সূক্ষ্মরেখার সৃষ্টি বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না। 3 নম্বর একটা পয়েন্ট রেখেছিলাম এখানে সংক্ষেপে ইলেকট্রনের। হ্যাঁ বলো। জিমেন প্রভাব কি যুগলায়ন প্রভাব? না, যুগলায়ন প্রভাব আলাদা, জিমেন প্রভাব আলাদা, স্টার্ক প্রভাব আলাদা। ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ সম্পর্কে একটা ত্রুটি, সেই ত্রুটিটা কোন মতবাদের বা নীতির সাথে সম্পর্কিত? নীতি। তো এই জন্য আমাকে দুইটা জিনিস আলাদা করেই বুঝতে হবে। থ্যাংক ইউ যারা উত্তর দিয়েছো। দুইটা জিনিস আলাদাভাবে আমাদেরকে বুঝতে হবে। এক হলো ইলেকট্রনের অবস্থান ও কৌণিক ভরবেগ সম্পর্কে বোর কি বলেছেন সেটা আমাদেরকে আগে মনে রাখতে হবে। তাহলে বোর বলেছেন যে নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের অবস্থান এবং কৌণিক ভরবেগ সেটি নির্দিষ্ট, এবং h/2 পায়ের অখণ্ড গণিতক, এগুলা হচ্ছে বোর বলেছেন। কিন্তু হাইজেনবার্গের নীতিটা কি, ওখানে কি বলা আছে? কোনো পরমাণুর মধ্যে ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা যায় না। থ্যাংক ইউ। কারণ হাইজেনবার্গের নীতি আসলে অনেকেই এটা মুখস্থ রাখতে পারে না। তো তোমাদের মধ্যে অনেকে এটা খুব সুন্দরভাবে আয়ত্ত করে নিয়েছো। এখানে বলছে গতিশীল ইলেকট্রন, মানে আসলে ইলেকট্রন বলে কথা না, ইলেকট্রনের ন্যায় ক্ষুদ্র যে কোনো কণা যদি হয়, তার কণা এবং তরঙ্গ উভয় ধর্ম রয়েছে। এই জিনিসটা নিয়ে আমরা পরে আবার কথা বলবো। দেখো, কণা এবং তরঙ্গ উভয় ধর্ম রয়েছে, এটাকে দ্বৈত ধর্ম বলে। মানে দ্বৈত না, দ্বৈত মানে দুই, কণা এবং তরঙ্গ। তো ইলেকট্রনের এই দুই ধরনের ধর্ম রয়েছে। তো এই জন্য হাইজেনবার্গ প্রমাণ করেন যে যদি কোনো গতিশীল কণার অবস্থা নির্ভুলভাবে নির্ণয় করা যায়, তখন এর ভরবেগ অনিশ্চিত হয়ে পড়ে। আর যদি ভরবেগ নির্ভুলভাবে নির্ণয় করা যায়, তাহলে অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করা যায় না, একই সঙ্গে নির্ণয় করা যায় না। তাহলে এই দুইটা কথা আলাদা হয়ে গেল। তার জন্য এখানে আমরা একটা ত্রুটি বের করলাম যে ইলেকট্রনের অবস্থান এবং কৌণিক ভরবেগ সম্পর্কে বোর এক ধরনের কথা বলেছেন, হাইজেনবার্গ আরেক ধরনের কথা বলেছেন। এটা আসলে একটা ল্যাকিংস বা লিমিটেশন। এছাড়া আরো বইতে বিভিন্ন রকম রয়েছে সীমাবদ্ধতা। ছোট ছোট ইলেকট্রনের কক্ষপথগুলো আমরা প্রথমে লিখেছে বৃত্তাকার, পরবর্তীকালে বৃত্তাকার ছাড়াও আরো উপবৃত্তাকার বা বিভিন্ন শেপের কক্ষপথ দেখা গিয়েছে, বা শক্তি স্তর এ ধরনের বিভিন্ন রকম আকার রয়েছে, যেগুলো সম্পর্কে উনি কোনো ধারণা দিয়ে যাননি। তো এরকম মেন কিছু পয়েন্ট গুলা নিয়ে আমরা আসলে সীমাবদ্ধতা গুলা মনে রাখবো। আর বইতে আরো অসংখ্য যদি পয়েন্ট থাকে সেগুলা তোমরা পড়ে নিতে পারো। তো এটা আবার ওই সীমাবদ্ধতাকে ওখানে আমি সংক্ষিপ্ত আকারে লিখেছি, এখানে আবার এটা বিস্তারিত লেখা আছে। সূক্ষ্মরেখা, তারপরে এইটা যে উপবৃত্তাকার কক্ষপথ আছে ওগুলাকে আবার পয়েন্ট আকারে লেখা আছে এখানে। তোমরা কি সীমাবদ্ধতা সম্পর্কে মোটামুটি তোমাদের ধারণা হলো? জি স্যার। আচ্ছা, তো এখন সীমাবদ্ধতা পড়ার পরে আমরা যদি একটি বিষয় নিয়ে আলোচনা করি, এই টপিকের মানে এই অধ্যায়ের শুরুতে আমরা একটা কথা বলেছিলাম, আমি একটু যদি ওখানে যেতে চাই, ওখানে চলে যেতে চাই। এই অধ্যায়ের শুরুতেই একটা কথা লেখা ছিল যে এই যে এখন তোমরা দেখতে পাচ্ছ রাদারফোর্ড মডেলের সাথে বোর পরমাণু মডেলের তুলনা করতে পারবে। তো
আমাদের এই রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের যে তুলনা, এটা আসলে যদি কেউ স্বীকার্য এবং সীমাবদ্ধতাগুলো ঠিক মতো না পড়ে তাহলে সেই তুলনাটি করতে পারবে না। এবং সৃজনশীল প্রশ্নের মধ্যে এরকম প্রশ্ন আসে যে উদ্দীপকের এই মডেলগুলোর মধ্যে কোনটিকে তুমি শ্রেষ্ঠ বলে মনে করছো বা কোনটি তোমার কাছে বেশি প্রাধান্য। তাহলে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল কোনটা তোমাদের কাছে বেশি গ্রহণযোগ্য বলে মনে? তো এইটা হলো একটা নম্বর পেয়ে গেলে, তুমি ধরো একটা নম্বর পেয়ে গেলে, তো আমরা চেষ্টা করব এই যে ফাইনাল যে কনক্লুশন যে কোনটা তোমাদের কাছে শ্রেষ্ঠ সেটা শুরুতে না লিখে শেষের দিকে লেখার। অনেকে চিন্তা করে যে সৃজনশীল তো এটা লিখলে একটা মার্ক পেয়ে গেলাম, তো আমরা অনেক সময় দিতে বাধ্য হই নম্বরটি। আমরা একটা দৃষ্টিকোণ বলবো যে রাদারফোর্ডকে কেন তুমি বোরের থেকে দুর্বল মনে করছো। তাহলে রাদারফোর্ড শক্তি স্তরের সম্পর্কে কোনো ধারণা কি দিয়েছেন? বোর দিয়েছেন। বর্ণালী সম্পর্কে কোন পরমাণু মডেল ধারণা দিয়েছে? পরমাণু মডেল। এইরকম ভাবে তোমাকে যে যেটাকে তুমি শ্রেষ্ঠ বলে মনে করছো তারও অনেক ত্রুটি তো রয়েছে, বোর পরমাণু মডেলেরও সীমাবদ্ধতা রয়েছে আমাদের। কিন্তু আমি যখন বোরকে ভালো এটা তো মনে হয় তুলনামূলক আর কি, দুই বৈশিষ্ট্য উল্লেখ করে তারপর লিখতে হবে যে এটাই শ্রেষ্ঠ। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তোমাকে একটু মাথায় রাখতে হবে বোরের আবার ত্রুটি নিয়ে টেনে নিয়ে আসতে হবে না আবার। কারণ যেহেতু বোরটাকে তুমি শ্রেষ্ঠ মনে করছো, তাহলে বোরের শুধু গুণাবলীগুলা বলবে আর রাদারফোর্ডের ত্রুটিগুলা বলবে। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। কারণ যেটাকে তুমি ভালো বলছো সেটার ভুলেও সেটার কোনো দুর্বল পয়েন্ট এখানে তুলে ধরা যাবে না। আচ্ছা, তো আমরা তাহলে মোটামুটি বলো। আপনি কি অসুস্থ? কেন, কি মনে হচ্ছে? আপনার ভয়েসটা আগের থেকে একটু সাউন্ড কমে গেছে, তাই বলতেছি। দুর্বল লাগছে স্যার আপনাকে। জি স্যার। জি স্যার। জি স্যার, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠান্ডা লেগেছে স্যার? জি স্যার ইনশাআল্লাহ। তারে মনে হয় সকালে নাস্তা করে নেই এই জন্য। আচ্ছা, না ঠিক আছে, সবকিছু আমি একটু আস্তে আস্তে বলছি, তারপরে মাঝে মাঝে ভয়েস লাউড হয়ে যায়। এখন তো আমরা আপনি কেবল ঘুম না, আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি। আমি তোমাদেরকে যেহেতু টপিকটা আগের পড়ানো ছিল তাই খুব প্রথমে আস্তে আস্তে করে শুরু করলাম যাতে সবাই একটু মনোযোগী হও। তো আমরা আজকের আমাদের যে নির্দিষ্ট যে টপিক সেখানে চলে যাই। এইটা হলো কোয়ান্টাম নাম্বার। এই যে আজকের টপিক, তাহলে আজকের টপিক কি? কোয়ান্টাম সংখ্যা এবং তার প্রয়োগ। কোয়ান্টাম সংখ্যা এবং তার প্রয়োগ। তো সবার কাছেই অনুরোধ যে রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল তোমরা পড়েছো এবং খুব ভালোভাবে আশা করি বুঝেছো। হয়তো কিছু তো সমস্যা থাকবে যেগুলা বইতে পড়লে অনেক লাইনই আছে যেগুলো হয়তো আমাদের বলা হয় না, এক্সট্রা অনেক তথ্য উপাত্ত থাকে। তো আমরা সিলেবাস অনুযায়ী শিডিউল অনুযায়ী ক্লাস শেষ করতে গেলে সেই তথ্য উপাত্তগুলো অনেক সময় বলতে পারি না। তারপরেও বোর এবং রাদারফোর্ড পরমাণু মডেল আশা করছি তোমাদের মোটামুটি হয়েছে। যদি আমরা পার্সেন্টেজ হিসেবে ধরি হয়তো 70% হয়েছে, বাকি 30% তোমাদেরকে আরো মুখস্থ বা অন্যান্য তথ্যগুলা পড়ে নিজেদেরকে ইমপ্রুভ করতে হবে। কোয়ান্টাম সংখ্যা আজকে থেকে শুরু করব। আজকে আমার 151 স্টুডেন্ট, 150 জন শিক্ষার্থী, সবার প্রতি অনুরোধ কোয়ান্টাম সংখ্যাটা প্রথম থেকেই খুবই মনোযোগ দিয়ে বুঝবে, কারণ এটা হলো পুরোপুরি একটা বেসিক একটা নলেজ হবে যেটা তুমি মুখস্থ করে রাখতে পারবে না। অ্যাডমিশনে প্রচুর প্রশ্ন আসবে, এখান থেকে রিলেশন আসবে, যেগুলা সবকিছু শিখে নেওয়ার বিষয়, মাথায় নেওয়ার বিষয়। শুধু বইতে থাকবে, নোট করবে, লাভ হবে না আর কি, দেখে দেখে উঠিয়েও লাভ হবে না। তাই
সবাই যদি না বুঝতে পারো প্রশ্ন করবে এবং জেনে নেওয়ার চেষ্টা করবে। প্রয়োজনে কোয়ান্টাম সংখ্যা আমি স্যার ক্লাস একটা কোশ্চেন কি স্যার করতে পারি? হ্যাঁ বলো। স্যার আমাদের তো শুনেছি স্যার 15 তারিখ থেকে সিটি হবে, মানে যদি সব ঠিকঠাক হয় হ্যাঁ তাহলে মানে কথা হচ্ছে। তো স্যার আমাদের কেমিস্ট্রি সিলেবাসটা স্যার যদি কাইন্ডলি একটু মানে সিটির সিলেবাসটাই স্যার যদি একটু বলতেন। আমি তো দেয়া হয়েছে তো, এটা তো দেয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ দেওয়া হয়েছে। হ্যাঁ দিয়েছি তো এটা আমি। স্যার আরেক আচ্ছা তাহলে আমার এটা ওই সিলেবাসটা কন্টেন্টের মাঝখানে কোনো একটা স্লাইডের মধ্যে রাখা আছে। তো এখন যদি আমি এটাকে আবার আচ্ছা কেটে না স্যার ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছি স্যার, পুরাতন ভিডিও দেখে হ্যাঁ 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 নামানো যাবে তাহলে। হ্যাঁ হ্যাঁ আর কোনো যেই একটা বা যাদের কাছে আছে তারা কষ্ট করে একটু গ্রুপে দিয়ে দিও, তাহলে সুবিধা হবে। আচ্ছা আমি থ্যাংক না ইউ হয় স্যার। ওই অংশটুকু আমার গ্রুপে আমার ইয়েতে পোস্ট করে দেবো যাও। জি স্যার, আচ্ছা আর থ্যাংক ইউ একটা স্যার। কথা হলো যে আমাদের একটা সিলেবাস তো থাকে, তারপরেও যদি এমন হয় বিভিন্ন ছুটি ছাটা বা অন্যান্য কারণে দেখা যাচ্ছে যে আমাদের লেখা আছে যে এই এত পৃষ্ঠা পর্যন্ত হবে, দেখা যাচ্ছে 2 পৃষ্ঠা শেষের দিকে 2 পৃষ্ঠা হয়নি বা তার থেকে বেশি পড়িয়ে ফেলেছি। তো যদি এমন হয় যে যা লেখা আছে তার থেকে একটু কম পড়ানো হয়েছে, তাহলে আমরা যতটুকু পর্যন্ত সকল শাখার শিক্ষার্থীদের ক্লাস করাই আসলে আমাদের সকল টিচার মানে আলোচনা করে আমরা দেখি যে এই বিষয়গুলো পড়ানো হয়েছে কিনা, যদি হয় তাহলে এই পর্যন্তই প্রশ্ন করা হবে আর কি। তো একটা আমাদের টার্গেট থাকে, আমরা তো দিয়েছি সেটা সিলেবাস। আর তাছাড়াও একটু খেয়াল রেখো যে আমি যেই পর্যন্ত পড়াচ্ছি তা মানে পড়ানো হয়নি এমন কোনো টপিক পরীক্ষায় আমরা দিব না। তো কোয়ান্টাম সংখ্যা এবং এর প্রয়োগ, কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনার শুরুতেই আমরা শিক্ষণফল তো কোয়ান্টাম সংখ্যা কি বলতে পারবে, কোয়ান্টাম সংখ্যার পারস্পরিক একটা সম্পর্ক এবং শক্তি স্তর উপশক্তি স্তরের যে ধারণা এগুলা সম্পর্কে সেই কোয়ান্টাম সংখ্যা পড়ার পরে সে জেনে নিবে। তো কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা আমি এখানে রেখে দিয়েছি। আমি প্রথমে কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞাটা বলবো না, আমি তোমাদেরকে একটি জিনিস দেখাতে চাই বা বোঝাতে চাই, যদি সেটা বুঝতে পারো তাহলে মনে হয় কোয়ান্টাম সংখ্যাটা আরেকটু সহজ লাগবে। তো এখন দেখতে পাচ্ছো ক্যামেরার ভিডিও? তো দেখা যাচ্ছে। রেজুলেশন কম হবে কারণ হচ্ছে নেট স্পিড কম হলে রেজুলেশন কম হবে। তোমাদের রোল কত দিয়ে শুরু? রোল নাম্বার, ক্লাস রোল 201101। 201101। তো এখানে দেখো যে একটা বড় সংখ্যা, যেখানে 1 2 3 4 5 6 7 প্রায় 7টি এখানে কি রয়েছে, এগুলাকে কি বলে? সংখ্যা রয়েছে। সংখ্যা না ডিজিট না কি বলে? অঙ্ক। আচ্ছা যাই হোক, তো এই 20টা কি জন্য ব্যবহার করা হচ্ছে? এই 20টা কি প্রকাশ করছে তোমাদের? তাহলে 2020 সাল। 20 সাল বা সাল বলি বা শিক্ষাবর্ষ বলি, একটা 20 প্রকাশ করছে। আসলে এখানে কি 001 এই স্টুডেন্ট কি আছে? 001 আমাদের ক্লাস করছে আজকে? তাহলে 1 এই 1। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে এটা হলো সেই ব্যক্তির ক্লাস রোল। কি নাম তোমার? জিরো ওয়ান হলো ইশরাত জাহান। ওকে ইশরাত, তাহলে এটা কিন্তু ইশরাতের এটা রোল। 11টা কি? এখানে একটা 11 আছে না? ক্রমিক নাম্বার। ক্লাস 11 না ইন্টার মেবি স্যার এটা নির্দেশ করে। আচ্ছা তো যদি এটা ইন্টার, যদি এটা যদি ইন্টার যদি রেফারেন্স করে বা এটা যদি প্রকাশ করে ইন্টারমিডিয়েট, তাহলে এখানে কি যারা আর্টস কমার্সে আছে তাদের রোলও কি এখানে 11 আছে, 11 আছে?
না মনে হয় স্যার, জানি না তো এটা। স্যার আছে তো, স্যার মেবি আছে। না, এখানে আছে 12 বা 13 এরকম আছে এই জায়গায়। এই জায়গায় চেঞ্জ আছে, এই জায়গায় 11, 12, 13 এরকম চেঞ্জ আছে। তাহলে মনে হয় এটা সায়েন্স নির্দেশ করে। আচ্ছা, তো আমরা ধরে নিলাম এখানে সায়েন্স নির্দেশ করে, এটা হলো বিজ্ঞান। তো আমরা এটাকে 3টা পার্টে ভাগ করলাম আপাতত। 11 দিয়ে সায়েন্স বুঝালাম। আর একটা ক্লাসে আগে সর্বোচ্চ 100 জন করে স্টুডেন্ট থাকতো, এবার একটু ভর্তি কম হয়েছে, তাই 80 জন করে তোমাদের ডিস্ট্রিবিউট করা হয়েছে। তাহলে এই পুরোটার মধ্যে প্রকাশ করার জন্য আলাদা আলাদা কিন্তু নাম্বার আছে। 20 সাল প্রকাশ করছে, 11 প্রকাশ করছে হচ্ছে সায়েন্স, আর্টস বা কমার্স, মাঝখানের এই যে অংশটি। আর 001 এটা হলো সেই স্টুডেন্টের ক্লাস রোল। তো আমি এইটুকুন ধরো 001 থেকে শুরু করে মানে এখান থেকে যদি আমি 100 পর্যন্ত মনে করি যে একটা সেকশন, তারপরে তাহলে 101 থেকে শুরু করলে কি হবে? 0 থেকে শুরু করলে এ সেকশন, 1 থেকে শুরু করলে বি সেকশন, বা 2 থেকে শুরু করলে সি সেকশন। যদি 300 জন স্টুডেন্ট থাকতো, তাহলে এখানে আবার 0, 1, 2 সেগুলা দিয়ে সেকশনও প্রকাশ করা যেত। এবারে আমাদের স্টুডেন্ট কম, তাই মাঝখান থেকে ভাগ করা হয়েছে 85 বা 80 করে। আগে যখন 3 সেকশনে 100 জন করে থাকতো, তখন 1 থেকে 100 হচ্ছে এ সেকশন, 101 থেকে 200 পর্যন্ত বি সেকশন, 201 থেকে সি সেকশন ছিল। তো সেকশনেরও একটা বিষয় এখানে ছিল। কেউ যদি বলে 01, তাহলে আমরা বুঝতাম হচ্ছে এ সেকশনের স্টুডেন্ট। কেউ যদি বলে 101, তাহলে বুঝতাম বি সেকশনের। কেউ যদি বলে 201, তাহলে বুঝতাম সি সেকশনের স্টুডেন্ট। তো যাই হোক, এখন যেহেতু এরকম সেকশনটা আলাদা নাই, আমরা 3টা নাম্বার হিসেবে, তাহলে এই পুরো যে রাশি, পুরো যে নাম্বারটা ছিল, এই নাম্বারের মধ্যে আমরা 3টা ভাগে ভাগ করলাম। কেউ কোনোটা প্রকাশ করছে সাল, কোনোটা প্রকাশ করছে যে তার বিভাগটা কি, সায়েন্স, আর্টস, কমার্স, এবং কোনোটা তার ক্লাস রোল প্রকাশ করছে। তো এখন যদি কেউ শুধুমাত্র লিখে রাখে যে 001 তার ক্লাস রোল, তাহলে এই স্টুডেন্টকে আমি গেটে গেলাম, গেটে গিয়ে বলবো যে ইশরাতের হয়তো একটা গেস্ট এসেছে, গেস্ট এসে বলল যে ইশরাতকে ডেকে দেন। তো বললো তার রোল কত, সে বললো 001, তাহলে তাকে কি খুঁজে পাওয়া যাবে? না। না স্যার। তো বললো 11001, তাহলে সম্ভাবনা আছে একটা খুঁজে কিরকম বের করে? করার। সায়েন্সের ইসরাত। সায়েন্সের ইসরাত তো আমাদের কিন্তু 19 জি দিয়েও আছে, স্যার। 19 সাল দিয়েও আছে। তাহলে আমার 19-11-001 এটাও আছে, কারণ যারা দ্বিতীয় বর্ষে আছে সেই স্টুডেন্টও আছে, একই সাথেই তো পড়ে। নির্দিষ্ট ক্লাসটা বোঝা যাবে না। হ্যাঁ, তাহলে আমাকে 2 রুমে খুঁজতে হবে, যে হয় ফার্স্ট ইয়ারের সায়েন্সে গিয়ে খুঁজতে হবে, অথবা সেকেন্ড ইয়ারের সায়েন্সে গিয়ে খুঁজতে হবে। কিন্তু সায়েন্সে যদি গিয়ে খুঁজতে হ্যাঁ যদি আমি বলি যে 2011-001, তখন খুঁজে পাওয়া যাবে তাড়াতাড়ি। নির্দিষ্ট ব্যক্তি হবে। তাহলে আমি আমি তোমাদেরকে যেভাবে বলছি তোমরা সেভাবেই ভাববে। এখানে জটিল ভাবে, ব্রেনের মধ্যে কোনো জটিলতা না রেখে বলো যে একটা স্টুডেন্টকে সঠিকভাবে খুঁজে পাওয়ার জন্য কয়টি এখানে নাম্বার প্রয়োজন হচ্ছে? 3 ধরনের তিন ধরনের সংখ্যা ব্যবহার করা হচ্ছে। ডিজিট কয়টা সেটা না, আমি বলছি সংখ্যা কয়টি। একটা হচ্ছে 20। আচ্ছা, তাহলে 20 একটা, 11 একটা, 001 একটা। তো সেকশন আগে ছিল, এখন সেকশন নাই, আমরা ধরলাম মোটামুটি 3টি। 4টিও হতে পারে সেকশন, যদি বোঝা যায় তাহলে সেক্ষেত্রে 4টিও হতে পারে। তো একটা শিক্ষার্থীকে সঠিকভাবে তার অবস্থান খুঁজে বের করার জন্য যে যে নাম্বারগুলো ব্যবহার করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে স্টুডেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার। সংখ্যাটা কেমন হলো? আমি একটা স্টুডেন্ট আইডেন্টিফিকেশন নাম্বারের সংজ্ঞা তৈরি করলাম, মানে আবিষ্কার করলাম, মানে বিজ্ঞানের মতো। সুন্দর হয়েছে না?
সুন্দর হয়েছে আর কি এই সংজ্ঞাটা আর কি। ইয়েস স্যার। জি আচ্ছা, স্যার, অনেক সুন্দর হয়েছে। তো এই এই সংজ্ঞায় তোমরা এখন ব্যবহার করবে, ঠিক আছে? এই সংজ্ঞায় ব্যবহার করবে কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে। একটি ইলেকট্রনকে সঠিকভাবে খুঁজে বের করার জন্য বা একটি ইলেকট্রনের অবস্থান সঠিকভাবে জানার জন্য যে চারটি নাম্বার বা যে চারটি রাশি ব্যবহার করা হয় তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে। কেমন হলো সংজ্ঞাটা? অনেক ভালো স্যার। ভালো হয়েছে না? ভালো। তাহলে এটা কিন্তু কঠিন কিছু নয়। কোয়ান্টাম সংখ্যা কঠিন একদমই স্যার কঠিন। আরেকবার বলবেন, হ্যাঁ বলবো তো শুনতে অবশ্যই। পাইনি। আচ্ছা আরেকবার বলবো। বললাম যে স্টুডেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার, এটার সংজ্ঞা কি হবে? কেউ একজন বলো। স্টুডেন্ট কোন স্টুডেন্টকে হ্যাঁ খুঁজতে হলে করতে হলে তিনটি হ্যাঁ তিনটি নাম্বার প্রয়োজন হচ্ছে, সেই নাম্বারগুলোকে বলা হচ্ছে স্টুডেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার। তুমি একটা ছাড়াও দিলে, ছেড়ে দিলে কিন্তু সেটাকে সঠিকভাবে খুঁজে পাওয়া যাবে না। তো এইরকম যে ইলেকট্রন তো অবস্থান করে, ইলেকট্রনের অবস্থানের বিভিন্ন রকম প্যারামিটার আছে, যে সে কোন শক্তি স্তরে অবস্থান করছে, সে কোন উপশক্তি স্তরে অবস্থান করছে, সে কোন অক্ষ বরাবর অবস্থান করছে, এক্স অক্ষে, ওয়াই অক্ষে না জেড অক্ষে, এবং সে কোন দিকে ঘুরছে। ইলেকট্রনটা তোমরা জানো যে ইলেকট্রন ঘুরে, ঘড়ির কাঁটার দিকে ঘুরে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। তো সে কোন দিকে ঘুরছে এই সমস্ত বিষয় প্রকাশ করার জন্য যেই নাম্বারগুলা ব্যবহার করা হবে সেগুলাকে বলা হবে কোয়ান্টাম সংখ্যা। তাহলে কোয়ান্টাম সংখ্যা মূলত কি সম্পর্কে জানার জন্য? এক কথায়, এক শব্দে। ইলেকট্রনের অবস্থান সুনির্দিষ্টভাবে জানার জন্য। তাহলে এই যে কক্ষপথের আকৃতি, হ্যাঁ ওগুলা তো আমরা পরে বলবো, ওগুলা তো ডিটেইলে বলবো, কিন্তু যদি কোয়ান্টাম সংখ্যাটা কি সেটা যদি সংক্ষেপে যদি না আমার বোধগম্য না হয়, আমি বড় সংজ্ঞা মুখস্থ করেও কিন্তু থাকবে না। তাহলে একটা ইলেকট্রনের অবস্থান সঠিকভাবে যদি আমরা জানতে চাই তাহলে চারটি রাশি ব্যবহার করা হবে, সেই রাশিগুলোকে মূলত কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এখন পরবর্তীকালে এটা ডিটেইল আলোচনা পরে হবে। এইটুকুন বুঝতে পেরেছো কিনা সেটা বলো। জি স্যার বুঝেছি। আচ্ছা তো এখন তো বুঝেছো, তো বুঝলে এরকম যে কি কি জিনিস জানা যেতে পারে, কি কি জিনিস জানা যেতে পারে। যেমন শক্তি স্তর সম্পর্কে জানা যেতে পারে। আমরা আমরা যেমন হচ্ছে, আমি ওগুলা দেখাই নিয়ে আসি একটু একটু করে। এই যে যেমন এখানে দেখা যাচ্ছে যে এই যে ইলেকট্রন গুলা শীর্ষে যেমন রয়েছে যে এক শক্তি স্তর, 1 2 3 4, 4 নম্বর। তো লাস্টে যে লাল অংশটা রয়েছে এটি কত নম্বর শক্তি স্তরে রয়েছে? 3 নাম্বার। তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তর। এটাকে যদি মনে করি 1 2 তাহলে 3, আর ওই ভিতরের যদি রাউন্ডটাকে 1 মনে করি সেটা 1 2 3 4 হবে আর কি। তাহলে 4। তাহলে 4 হবে। যাই হোক, তাহলে একটা জিনিস সেটা হলো সে কোন শক্তি স্তরে অবস্থান করছে সেটিও আমাদের জানার দরকার আছে। এরকম কোন কোন বিষয়গুলো জানার দরকার আছে? শক্তি স্তরের মধ্যে আবার উপশক্তি স্তরে রয়েছে। যেমন আমি এগুলো পরে আবার আসবো, শুধুমাত্র তোমাদের ধারণা দেওয়ার জন্য যে কোয়ান্টাম সংখ্যা যে কঠিন নয়। যেমন পৃথিবী হচ্ছে কি, সূর্য হচ্ছে নক্ষত্র, পৃথিবী গ্রহ। আর চন্দ্র কি? পৃথিবীর উপগ্রহ। তাহলে এই এখানে যদি আমি মনে করি যে সূর্যটা হবে নিউক্লিয়াস, তাই না? সূর্যটা হবে নিউক্লিয়াস, তার পাশে যে কক্ষপথগুলা এগুলা হচ্ছে মনে করো যে শক্তি স্তর। এই শক্তি স্তরের মধ্যে আবার কি থাকবে? যেমন উপগ্রহ, গ্রহের মধ্যে আবার উপগ্রহ থাকে, তখন শক্তি স্তরের মধ্যে থাকবে কি? উপশক্তি স্তর। আচ্ছা, তো সেই একটা ইলেকট্রন, স্যার বলো। এটা তো স্যার সৌরজগতের মতো হয়ে গেল না? বোঝানোর জন্য, ওইটা তো আমরা ওই চ্যাপ্টারটা আমরা তো শেষ করে এসেছি যে রাদারফোর্ডের সৌরজগতের সাথে তুলনা করা সঠিক হয়নি। আমি জাস্ট এমনি করে বোঝাচ্ছি যে যেমন হচ্ছে গ্রহের একটা থাকে উপগ্রহ, ঠিক সেরকম শক্তি স্তরে থাকবে আবার উপশক্তি স্তর। মানে এটা তোমাকে সহজে বোঝানোর জন্য বললাম। এটা সৌরজগতের মতো কখনোই হচ্ছে না, কারণ হচ্ছে ওটা হলো নিরপেক্ষ, চার্জ নিরপেক্ষ, আর এগুলো হচ্ছে চার্জ যুক্ত।
ঠিক আছে, তাহলে শক্তি স্তরের কি জি, থাকবে? স্যার। আবার শক্তি স্তরের আবার কি থাকবে? উপশক্তি স্তর। উপশক্তি স্তর। আর একটা ইলেকট্রন আমি বললাম যে চতুর্থ শক্তি স্তরে, কিন্তু চতুর্থ শক্তি স্তরের মধ্যে তো উপশক্তি স্তর আছে। তাহলে সেটা প্রকাশ করার জন্য তো, যেমন আমি বললাম 20 সালের স্টুডেন্ট, কিন্তু 20 সালের কি সায়েন্স না আর্টস না কমার্স, সেটাকে তো আমাকে আবার আইডেন্টিফাই করতে হবে। তাহলে তার জন্য আবার পাশে 11 বসিয়েছি, 11 বসিয়েছি। এখন বুঝলাম 11, এখন সেটা আবার সায়েন্স হলো, কিন্তু সায়েন্সের মধ্যে আবার সেকশন আছে না, এ সেকশন, বি সেকশন, সি সেকশন। জি তাহলে স্যার। সেটার জন্য আবার আলাদা আলাদা কিছু লাগবে, সেটার প্রকাশ করার জন্য আবার আলাদা কিছু নাম্বার লাগবে। তো এইরকম করে একটা ইলেকট্রনের মোট 4টি কনসেপ্ট আমাদের লাগবে। সেটা হলো এই যে দেখো, এই সংজ্ঞাটা যে মুখস্থ করবে 4টি নামও হয়ে যাবে, এবং পরবর্তীকালে যে প্রত্যেকটা কোয়ান্টাম সংজ্ঞার যে সংজ্ঞা সেটাও কমপ্লিট হয়ে যাবে এই সংজ্ঞা থেকে। তার জন্য আমরা এইভাবে বলবো, পরমাণুর, এখান থেকে পরমাণুর ইলেকট্রনের কক্ষপথ বা শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস, এই 3টা জিনিসই হলো শক্তি স্তরের। ভালো করে খেয়াল করো, ইলেকট্রনের যে শক্তি স্তর, সেই শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস। ত্রিমাত্রিক দিকবিন্যাস বলতে বোঝাচ্ছে, আমরা যদি 3 ডাইমেনশন বুঝি, ত্রিমাত্রিক অবস্থান 3 ডাইমেনশন বুঝিস, তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ কোন অক্ষের দিকে সে অবস্থান করছে সেটা নির্দেশ করবে। এটাকে বলছে ত্রিমাত্রিক দিকবিন্যাস। তাহলে অনেক সময় আমি এই জায়গাটায় বলে দিই যে এই জায়গাটায় যে ভুলটা হয় সংজ্ঞার মধ্যে, ইলেকট্রনের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস লেখে। মানে আমরা যখন খাতা দেখি তখন আমাদের এক্সপেরিয়েন্স আরো বাড়ে, আমরা খাতা দেখতে দেখতে আমাদের এক্সপেরিয়েন্স বেড়ে যায়, তখন আমরা আবার খেয়াল করি যে স্টুডেন্টরা কোন জায়গাটা স্কিপ করছে, কোন জায়গাটা সমস্যা হচ্ছে। তাহলে প্রথমে আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস, এই জিনিসটা আসলে কিসের? ইলেকট্রনের শক্তি স্তরের বা কক্ষপথের। মানে ভুলেও ইলেকট্রনের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস কিন্তু বলা যাবে না, বললে কিন্তু সংজ্ঞা বিশাল ভুল। কারণ আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস সেটা হবে ইলেকট্রন যে শক্তি স্তরে অবস্থান করছে তার হচ্ছে আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস। আর একটা হলো 4 নম্বর যে অপশনটা আছে, 3টা গেল, আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস, সেটা গেল হলো শক্তি স্তরের। আর আরেকটা যে নাম্বারটা থাকলো সেটা হচ্ছে ইলেকট্রনের নিজের। ইলেকট্রন অক্ষ বরাবর কোন দিকে ঘুরছে, ইলেকট্রন কি ডানে ঘুরছে না বামে ঘুরছে, ঘড়ি কাঁটার দিকে ঘুরছে না বিপরীত দিকে ঘুরছে, সেইটা প্রকাশ করার জন্য আরেকটি নাম্বার ব্যবহার করা হয়। তাহলে মোট 4টি নাম্বারের প্রথমটা হলো কি প্রকাশ করার জন্য? শক্তি স্তরের আকার, দ্বিতীয়টা দিকবিন্যাস। আর 4 নম্বরটা কি? ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ করার জন্য যে 4টি রাশি ব্যবহার করা হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা হুবহু মুখস্থ করাইলাম না, বইতে হুবহু লেখা আছে, চাইলে ওখান থেকে কেউ যদি মনে করে স্যারের এই কথা খুব পেঁচানো মনে হচ্ছে, আমার একটু সোজাসাপটা সংজ্ঞা হলে ভালো, বইতে লেখা আছে, সুন্দর করে মুখস্থ করে নিতে হবে আর কি। সুন্দর করে মুখস্থ করবে, সুন্দর করে বলে যাবে আর কি। আর যদি কেউ বুঝে মুখস্থ করো তাহলে মনে হয় মনে থাকবে। তাহলে কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন কেন? এক কথায় উত্তর দাও, কেন কোয়ান্টাম সংখ্যা জানতে হবে? ইলেকট্রনের সুনির্দিষ্ট কক্ষপথের অবস্থান জানার জন্য। ভেরি গুড, খুবই, মানে একেবারে কি বলে যে যখন ধারাভাষ্য দেয় ক্রিকেট খেলায় তখন কি যেন বলে, খুব ভালো যদি ছক্কা মারে বা ইয়ে মারে তাহলে কি যেন বলে সব এরকম শর্ট, বলে হ্যাঁ, গ্রেট শর্ট, তারপরে কি যেন এক্সিলেন্ট শর্ট, এরকম আর কি, মানে সেই রকম হয়েছে আর কি। তো এরপরে হচ্ছে সেই আমরা কোয়ান্টাম সংখ্যা কয়টি মোট এখানে আমরা পাচ্ছি? 4টি। এই 4টি হচ্ছে কিন্তু আলাদা আলাদা জিনিসকে এক্সপ্রেস করার জন্য ব্যবহার করব আর কি। তো প্রথম 3টা কিসের?
শক্তি স্তরের আকার শক্তি স্তরের আকার আকৃতি কক্ষপথে ত্রিমাত্রিক দিক বিন্যাস। হ্যাঁ, আর 4 নম্বরটা ইলেকট্রনের দিক। ঘূর্ণনের দিক। আচ্ছা, তো আমার মনে হচ্ছে যে আমি এই যে এই কয় পৃষ্ঠা শেষ করেছি দেখো, এই যে এইটা শেষ করে দিয়েছি, এইটা শেষ করে দিয়েছি। কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে এটাও তোমরা মোটামুটি ধারণা পেয়ে গেছো। সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে আকৃতি, এটা মোটামুটি ধারণা পেয়েছি। তারপরে আর একটা ছিল চৌম্বক, ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকাশ করার জন্য তার সংজ্ঞা মুখস্থ হয়ে গেছে। আর শেষেরটা হলো স্পিন, স্পিন কোয়ান্টাম সংখ্যা, প্রতিটি ইলেকট্রন নিজ অক্ষের চারিদিকে কোন দিকে ঘুরছে সেটার জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যা। শুধু সংজ্ঞা, 4টি সংজ্ঞা আমাদের মোটামুটি আলোচনা হয়েছে। তারপরে আমি আবারও শুরু করব প্রত্যেকটা আলাদা করে, তবে স্পিন কোয়ান্টাম সংখ্যা আর শুরু করব না, কারণ এটার আর কোনো কিছু নাই। শুধুমাত্র একটা হচ্ছে নাম্বার আছে যে স্পিন কোয়ান্টাম সংখ্যার যে মান যদি ঘড়ি কাঁটার দিকে ঘুরে তাহলে হচ্ছে প্লাস হাফ, বিপরীত দিকে ঘুরলে মাইনাস হাফ। এটাকে এস দ্বারা প্রকাশ করা হয় স্পিন। এটার দুইটা মান, মাত্র দুইটা মান, একটা হলো প্লাস হাফ, একটা মাইনাস হাফ। যদি ঘড়ি কাঁটার দিকে ঘুরে তাহলে প্লাস হাফ, যদি বিপরীত দিকে ঘুরে তাহলে মাইনাস হাফ, মাইনাস। এরপরে আর এখন কয়টা বাজছে একটু বলো সবাই, একজন। স্যার 2 মিনিট আছে। 2 মিনিট আছে শুধু? না স্যার 12 মিনিট আছে। হ্যাঁ, 2 মিনিট আছে। 1 মিনিট। 10:30 আমাদের তো ব্রেক টাইম শেষ। আচ্ছা শোনো, 10:30 শেষ আমরা আর তো 1 হলো মিনিট। আমরা বিডিডেনের সেশনটা 9:40 শুরু করতে পারি না। আমরা হয়তো হয় 45 অথবা 00 এরকম হয়, 15, 30 এরকম করে। তবে আমি সেশন ক্রিয়েট করেছি হচ্ছে যে 9:45 থেকে আর কি। তো 9:45 থেকে হিসেবে 35 হয় আর কি, আর 10:35 পর্যন্ত। তো আমরা তো আমাদের ক্লাসের তো একটা ক্লু টানতে হবে, মানে উপসংহার করতে হবে, তাই না? তা আমরা এখানে মাঝখান থেকে ছেড়ে দিলে তো হবে না। তাহলে আমরা তিনটা মানে মোট 4টা কোয়ান্টাম সংখ্যা একটা মোটামুটি ধারণা নিলাম, আর স্পিন কোয়ান্টাম সংখ্যাটা পুরোপুরি কমপ্লিট হলো। আর বাকিগুলা আমি ইচ্ছে করে পড়াইনি এই কারণে যে এদের মধ্যে একটা রিলেশন আছে, যে আমি যখন প্রধান কোয়ান্টাম সংখ্যা পড়াবো তখন প্রথম কোয়ান্টাম সংখ্যার সাথে সহকারী কোয়ান্টাম সংখ্যার একটা রিলেশন আছে। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা বুঝেছি যে শুধুমাত্র শক্তি স্তরগুলো, এটা যে বোরের পরমাণু মডেলের যে প্রথম স্বীকার্য ছিল সেটাই হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, n = 1 2 3। এটা নিয়ে আসলে বলার কিছু। স্যার একটা কোশ্চেন করব? হ্যাঁ স্যার, এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা এটা কি উপশক্তি স্তর বলে? হ্যাঁ হ্যাঁ, উপশক্তি স্তর বলে। এটা আমরা আসবো কেন, ওটাকে আমরা সংজ্ঞার মধ্যে বলেছিলাম আকৃতি, উপশক্তি স্তর বলিনি, কিন্তু বলেছি আকার, তারপরে বলেছি আকৃতি। আকার মানে ধরো ওই যে ছোট আকার, তারপরে একটু বেড়েছে, তারপরে একটু বেড়েছে, তারপরে একটু বেড়েছে, এটা হলো আকার। আর আকৃতি যখন বলবো তখন তার শেপ আসবে, যেমন গোলাকার আসবে, তারপরে দেখো ডাম্বেল আকৃতির আসছে। এই আকৃতি, উপশক্তি স্তর মানে তখন আকৃতির বিষয় আসছে, তার জন্য ওখানে প্রথমটা লেখা হয়েছিল আকার, তারপরেরটা লেখা হয়েছিল আকৃতি। আকৃতি মানে স্যার এটা এসপিডিএফ এভাবে প্রকাশ করা হয় না? আমি এখানে এখন বলবো না, কারণ আমার অনেক স্টুডেন্টই এসপিডিএফ এর নাম শুনেনি আর কি। স্যার আমাদের 19 এ ছিল, সমস্যা নেই, শুনেছি। স্যার আমাদের তো 19 এ ছিল। জি স্যার, আমরা শুনেছি তো। শুনেছো? আর কেমিস্ট্রিতে ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো, শুনে থাকলে ভালো। কিন্তু আমি এরপরে আগাবো না এই কারণে যে আমি আমার মতো করে বলবো, তো মাঝখান থেকে শুনে নিলে তখন মনে হবে যে ওইটা তো আমি জানি আর কি, এগুলা শিখবো না। কিন্তু আমার মতো করে শিখতে হবে তোমাদের আপাতত, আমি যেভাবে বলছি সেভাবে শিখতে হবে। তার জন্য যেটা বলিনি সেটা বলবোই না এখন, যখন শিখাবো তখন। আচ্ছা, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা হলো আর স্পিন কোয়ান্টাম সংখ্যা হলো, আর বাদ বাকি সবগুলা থেকে গেল। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই থাকুক, আর এই যে ছোট ছোট লাল লাল বলগুলা ঘুরতে থাকুক। আমরা এখন বিদায় নিই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার ক্লাসটা পোস্ট করে দিয়েন। হ্যাঁ ইনশাআল্লাহ। স্যার ইলেকট্রন গুলা কি নিজ অক্ষের উপরেও ঘুরে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরার সাথে সাথে? হ্যাঁ, পৃথিবীর যেমন আহ্নিক গতি বার্ষিক গতি রয়েছে ঠিক সেই রকম। স্যার থ্যাংক ইউ। ওয়েলকাম।